শীর্ষ নেতারা দেশ ছাড়া এবং অনেকে এখন কারাবন্দী। এই মুহূর্তে যে দলের 15 মাস ধরে এরা নেতাকর্মীরা কারাগারে বন্দী, তাদের তো মনোবল ভেঙে যাওয়ার কথা। কিন্তু আজকে আমরা দেখতে পেলাম যে প্রিজন ভ্যান থেকে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী খুব ক্ষুদ্র ভাবে জয় বাংলা স্লোগান দিচ্ছে। নাকি জেদাই খান পান্নাকে ডেকে সরাসরি প্রসিকিউশনের তরফে এই ধমক দিয়ে দেওয়া হয়েছে যে এখন এই খবর ফাঁস হয়েছে যে আপনি চিফ প্রসিকিউটর হতে চেয়েছিলেন শেখ হাসিনার বিচারের আদালতে, এখন আপনি শেখ হাসিনার পক্ষে দাঁড়াতে চাচ্ছেন, এর চেয়েও আমাদের কাছে আরো অনেক গুরুতর তথ্য আছে এবং সেসব তথ্য আমরা ফাঁস করে দেব। আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে, আওয়ামী লীগ মুসলিম লীগের পরিণতি বরণ করবে, শেখ হাসিনা শেষ, শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না। আওয়ামী লীগ আর শেখ হাসিনা নিয়ে এসব বিশ্লেষণের চোটে এখন টেকাই মুশকিল। আরে বাবারা, বিগত 15 মাসে কি বোঝা যায়নি যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হওয়ার মতো দল নয়? নিষিদ্ধ করা থেকে শুরু করে লাখ লাখ আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করে আর সর্বশেষ আওয়ামী লীগ নেতা শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েও কি আওয়ামী লীগকে কোনোভাবে দমানো গেছে? দর্শক আসসালামু আলাইকুম। আজকে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, শেখ হাসিনার ফাঁসির রায় বাতিল হতে যাচ্ছে, মহা বিপদে পড়তে যাচ্ছে ডক্টর ইউনূস। দর্শক, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নাকি জেদাই খান পান্নাকে ডেকে সরাসরি প্রসিকিউশনের তরফে এই ধমক দিয়ে দেওয়া হয়েছে যে এখন এই খবর ফাঁস হয়েছে যে আপনি চিফ প্রসিকিউটর হতে চেয়েছিলেন শেখ হাসিনার বিচারের আদালতে, এখন আপনি শেখ হাসিনার পক্ষে দাঁড়াতে চাচ্ছেন, এর চেয়েও আমাদের কাছে আরো অনেক গুরুতর তথ্য আছে এবং সেসব তথ্য আমরা ফাঁস করে দেব। কি বলা হয়েছে, কোন তরফে ভয় দেখানো হয়েছে বলা মুশকিল। তবে জেদাই খান পান্না নিজে বলেছেন যে তিনি শেখ হাসিনার 2024 আগস্টের পর থেকেই নিজেকে আলোচনার কেন্দ্রে রাখতে নিয়মিতভাবে ফেসবুক পোস্ট, ফেসবুক লাইভে আসা অ্যাডভোকেট জেদাই খান পান্না আবারও একটা নাটক করেছেন। 4 দিন আগে তিনি ঘোষণা দিয়েছিলেন যে গুম সংক্রান্ত দুটো মামলায় তিনি শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই লড়তে চান, রাষ্ট্রপক্ষ নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী হিসেবে, মানে স্টেট ডিফেন্স লয়ার হিসেবে। তখন থেকেই প্রশ্ন উঠেছিল যে জেদাই খান পান্না শেখ হাসিনার পক্ষে লড়তে এই উৎসাহ কেন দেখাচ্ছেন? কারণ শেখ হাসিনা এই আদালতকে ক্যাঙ্গারু আদালত, সাজানো আদালত, রাজনৈতিক প্রতিশোধের আদালত হিসেবে অভিহিত করেছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে স্পষ্টতই, এবং আওয়ামী লীগ একে একটা সাজানো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার কার্য হিসেবে চিহ্নিত করে আওয়ামী লীগের তরফেও শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবীকে নিয়োগ দেওয়ার কোনো চেষ্টা করা হয় নাই। শেখ হাসিনা যেহেতু এই আদালতে এসে হাজিরা দেন নাই, তাকে পলাতক হিসেবে ধরে নিয়েই তার পক্ষের আইনজীবী নিয়োগের কোনো সুযোগ না দিয়েই তার বিচার চলছে এই আদালতে। এবং আন্তর্জাতিক অনেক মানবাধিকার সংগঠন এই আসামি পক্ষের কোনো আইনজীবীকে যে সম্পূর্ণত সুযোগ না দিয়ে এমন একটা বিচার করে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়েছে সে বিষয়েও সমালোচনা করেছে। তো যে আদালতকে শেখ হাসিনা গ্রহণযোগ্য আদালত হিসেবে মনেই করেন না, সেই আদালতে শেখ হাসিনাকে তিনি ডিফেন্ড করবেন বা শেখ হাসিনার পক্ষে তিনি আদালতে দাঁড়াবেন, এই ঘোষণা দিয়ে অ্যাডভোকেট জেদাই খান পান্না কি করতে চাইছেন এবং কেন এই বিষয়টি নিয়ে তিনি দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন সে নিয়ে নানা তরফের সন্দেহের মধ্যে অ্যাডভোকেট জেদাই খান পান্না অত্যন্ত নাটকীয় ব্যক্তিত্ব, সেই নাটকীয় ব্যক্তিত্ব নতুন নাটক উপস্থাপন করেছেন। তিনি ফেসবুক লাইভে এসে জানিয়েছেন তিনি এখন সিদ্ধান্ত নিয়েছেন, যেহেতু তার ভাষায় বঙ্গবন্ধু কন্যা এই আদালতকে গ্রহণযোগ্য বলেই মনে করেন না এবং এই আদালতের উপর তার কোনো আস্থা নাই, তিনি এই আদালতে শেখ হাসিনাকে ডিফেন্ড করবেন না, তিনি রাষ্ট্রপক্ষের ডিফেন্স লয়ার হিসেবে বা রাষ্ট্রপক্ষ নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করবেন না। জেদাই খান পান্না এই শেখ হাসিনার মামলাকে কেন্দ্র করে মানে গত বছর থেকেই ভীষণভাবে নিজেকে আলোচনায় রাখতে চেয়েছেন। 2024 আগস্ট সেপ্টেম্বরে হবে, তিনি সংবাদ মাধ্যমের সামনে এসে হঠাৎ ঘোষণা দিয়ে বসলেন যে শেখ হাসিনার মামলায় যদি তিনি সুযোগ পান তিনি তাহলে শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে চান। এবং এখন এই যে নানা রকম নাটকীয়তার পর সম্প্রতি তাজুল ইসলাম যে রাজনৈতিক দলের সদস্য, মানে জামায়াতে ইসলামী থেকে ভেঙে তো ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, জামায়াতে ইসলামীর প্রখ্যাত নেতা এবং আইনজীবী, শীর্ষস্থানীয় আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামায়াতে ইসলামী ভেঙে কয়েকজন অনুসারীকে নিয়ে এবি পার্টি গঠন করেন। এই যে এখন ব্যারিস্টার ফুয়াদ, মুজিবুর মঞ্জু, এদের যে পার্টিটা, তো সেই পার্টির একজন বিশেষ নেতা কিন্তু মানে শীর্ষস্থানীয় নেতা কিন্তু এই চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও, তিনিও তখন জামায়াতে ইসলামী থেকে এসে এবি পার্টিতে ব্যারিস্টার রাজ্জাকের সঙ্গে যোগ দেন। তো সেই এবি পার্টির নেতা মুজিবুর মঞ্জু তিনি সম্প্রতি এক টক শোতে স্পষ্ট ভাষায় এই খবর জানিয়ে দিলেন যে জেদাই খান পান্না শুধু শেখ হাসিনার আইনজীবী হতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উতলা হয়ে উঠেছিলেন তাই নয়, যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি পুনর্গঠিত হচ্ছিল এবং আইন সংশোধন হচ্ছিল শেখ হাসিনার বিচার যাতে সেখানে করা যায় সেজন্য, তখন নাকি এই জেদাই খান পান্না এর চিফ প্রসিকিউটর হবার জন্যও উদ্গ্রীব হয়ে উঠেছিলেন। জেদাই খান পান্না এরপর এবছর 2025 আগস্টের দিকে হবে, 2025 আগস্ট সেপ্টেম্বরের দিকে এসে আরেক সহকর্মী আইনজীবীকে দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেই আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা চলছিল, যার রায় হলো, সেই আদালতে তিনি শেখ হাসিনার পক্ষে লড়তে চান এমন একটা আবেদন পেশ করেন। এবং সেখানে আবার ইন্টারেস্টিং হচ্ছে সেই আবেদনটি জেদাই খান পান্নার হয়ে আদালতে
পেশ করেন যে আইনজীবী, তার নাম নাজনীন নাহার। এই অ্যাডভোকেট নাজনীন নাহারকে কিন্তু গুমের মামলায় জিয়াউল আহসানের আইনজীবী হিসেবে তিনি যখন তার একটা উদ্বেগের কথা সম্প্রতি আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওই গোলাম মুর্তুজা মজুমদারের আদালতেই পেশ করতে গেছেন, তখন চিফ প্রসিকিউটর তাজুল তাকে এমন ধমকেছেন যে রীতিমতো এটা সংবাদ শিরোনাম হয়েছে সকল শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমে, যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, আসামি পক্ষের একজন আইনজীবী, গুমের মামলার আসামি মেজর জেনারেল জিয়াউল আহসান, তার আইনজীবী নাজনীন নাহারকে বলেছেন আপনার বিরুদ্ধেও অনেক অভিযোগ পাচ্ছি, আপনি বেশি কথা আদালতে বললে আপনাকেও আসামি করে দেওয়া হবে, এবং রীতিমতো আপনি চুপ করুন, আপনি বেশি কথা বলেন, আপনি জোরে কথা বলেন থেকে শুরু করে ধমকের পর ধমক দিয়ে তাজুল ইসলাম একটা এমন ভয়ের পরিবেশ তৈরি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গোলাম মুর্তুজা মজুমদার, মানে যে বিচারপতি শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিলেন তারই আরেক আদালতে, যে সেটা শুধু সংবাদ শিরোনাম হয়েছে তাই নয়, ডেভিড বার্গম্যান, কামাল হোসেনের মেয়ের জামাই, সারা হোসেনের স্বামী ডেভিড বার্গম্যান, যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে গভীরভাবে পর্যবেক্ষণ করেন এবং যার মূল ইন্টারেস্টের জায়গায় বাংলাদেশের রাজনীতি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তিনি পর্যন্ত এরকম একটা নিবন্ধ লিখে ফেলতে বাধ্য হয়েছেন যে চিফ প্রসিকিউটর তাজুল যে ব্যবহার আইনজীবীদের সঙ্গে করছেন আদালতে সেটা ঠিক হচ্ছে না। চিফ প্রসিকিউটর তাজুল শুধু যে এই একটা আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটা আদালতে যে শুধু এরকম ধমকাধমকি করেছেন প্রসিকিউশন টিমের সদস্যরা আসামি পক্ষের আইনজীবীকে তাই নয়, এরও কয়েকদিন আগে খবর বেরিয়ে আসে যে আরেক আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরেক বিচারপতির আদালতে, যেখানে বিচার চলছিল আশুলিয়ায় পুলিশের ছাত্র জনতাকে হত্যা এবং মৃতদেহ পুড়িয়ে ফেলার অভিযোগে, সেখানে যখন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী বলেছেন যে এই মামলাটির বিবেচনার সময় রাজসাক্ষী হিসেবে যে পুলিশ কর্মকর্তাকে হাজির করা হয়েছে তাকে তিনি যখন এই প্রশ্ন করে বসেছেন যে ওই থানায়, আশুলিয়া থানায় যে একজন এএসআই, এক দারোগা রাজু, তাকে যে মেরে পিটিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল এই বিষয়টা রাজসাক্ষী জানেন কিনা, এবং তিনি যখন আদালতকে বলেছেন যে আশুলিয়ার ঘটনা বিবেচনা করতে হলে ওই পুলিশ হত্যার বিষয়েও বিবেচনা করতে হবে, তখনও প্রসিকিউশন এমন মানে চেঁচামেচি করেছে, এমন ধমকাধমকি করেছে যে এক পর্যায়ে আসামি পক্ষের আইনজীবী বলেছেন যে তিনি গায়ের জোরের সঙ্গে পেরে উঠবেন না এবং আদালতও তাকে বলেছেন আপনি পরবর্তী প্রশ্নে যান। তো প্রসিকিউশনদের এই প্রবল প্রতাপ এবং দাপটের মুখে কি জেরাই খান পান্না ভয় পেয়ে? ভাই, আপনি প্রথমে যে বিষয়টি আপনাকে বলছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনাথন পলকের একটি ভিডিও, নিশ্চয়ই আপনার নজরে এসেছে। এই যে অনেকদিন ধরে কারাবন্দী দলটা, এখন তো ধরেন আওয়ামী লীগ প্রায় নিশ্চিহ্ন, ইলেকশন করতে পারবে না যে দলটি, এই কারাবন্দী থাকা নেতাদের এই মনোবল আসলে কোথা থেকে আসছে সেটি বিষয়ে যদি আপনি একটু বিশ্লেষণ করেন। আমার যেটা মনে হলো ওই ভিডিওটা দেখে, কেন জানি না তারা মনে হচ্ছে যে এখন তারা হয়তো বা আবারও তাদের প্রত্যাবর্তন অত্যাসন্ন, তো এটার কারণেই হয়তো এই সাহসটা পাচ্ছে। আপনার হয়তো খেয়াল আছে প্রথম যখন পলক গ্রেফতার হলো তখন তাকে আমরা কাঁদতে দেখেছি, মানে সে একেবারেই ভেঙে পড়েছিল। কিন্তু ইদানিং অনেকের মতো তাদের হয়তো মনে হচ্ছে যে এই সরকারের যে অযোগ্যতা, অদক্ষতা এবং নানান দুর্নীতির কাহিনী প্রকাশ হচ্ছে, তারপরে কি বলে আলী রিয়াজ সাহেবের যে তার অভিযোগকারী যে ইয়ে করেছেন, ভিডিওটা আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে, তো এই সবকিছু মিলে হয়তো অনেকের মতো এই আওয়ামী লীগের যারা কারারুদ্ধ আছে বা বাইরে আছে তারা মনে করছেন যে এদের দিন শেষ হয়ে আসছে এবং আমরা আবার ফিরে আসবো। এটা ছাড়া আর আমার মানে অন্য তেমন কোনো কিছু মনে করতে পারছি না। আচ্ছা, তার কি হয় যে আপনি ওরা কি ধরনের এমনি আশা করছেন আসলে সেই প্রেক্ষাপট আসলে তৈরি হয়েছে? সেই প্রশ্ন শুধু চাইবো, তার সাথে আপনি আরেকটা প্রশ্ন যুক্ত করে রাখি যে দেশে যখন বড় কিছু ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটে বিশেষ করে, তখন দেখি নতুন ঘটনা আলাদাভাবে তৈরি হয়। যেমন আমরা দেখলাম যে করাইল বস্তিতে আগুন যখন পুড়ছে, মানুষের ক্ষোভ যখন বাড়ছে, তখন দেখলাম যে ব্যাংকের লকার থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপুল পরিমাণে স্বর্ণালঙ্কার উদ্ধার হচ্ছে, প্রায় 10 কেজির মতো। কিন্তু সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রতিক্রিয়া দিয়েছে, সরকারের সেই ভাষ্য খুব বেশি বিশ্বাস করছে না। কিন্তু ছাত্র জনতার আন্দোলনে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের ভাষ্য কেন তারা বিশ্বাস করছে না? এই একটি বিষয় দিয়ে আসলে সরকারের গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে কিনা, কিংবা এই যে বলছিলাম যে সরকারের যে বক্তব্যটি দেয় এবং মানুষ যে বিশ্বাস করছে না, পাশাপাশি একটা ঘটনা ঘটলেই আরেকটি ঘটনা সামনে নিয়ে আসে সরকার, এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন? আসলে আমি এটা নিয়ে আজকে একটা পোস্ট দিয়েছি যে দুটো ঘটনার উল্লেখ করে, একটা হলো এই লকারে তার সোনা পাওয়া, যার পরিমাণ প্রায় 17,30,00,000 টাকা। তো আর একটা খবর দেখলাম যে বাংলাদেশ বিমান দীর্ঘদিন পর 937 কোটি টাকা লাভ করেছে। তো এটা নিয়ে আমি একটু মানে খোঁজাখুঁজি করছিলাম ইন্টারনেটে, যেটা আমার কাছে মনে হলো যে শেখ হাসিনার 15 মাস পরে হঠাৎ করে তার লকার ভাঙতে হলো কেন? আর শেখ হাসিনা যে অনেক বড় দুর্নীতি করেছে বা অনেক লোককে অত্যাচার করেছে, ছাত্র জনতার উপর গুলি হয়েছে, এসব কিছু আমরা জানি। এবং নতুন করে শেখ হাসিনা কতটা দুর্নীতিপরায়ণ ছিল এটা তো আমরা জানতে চাচ্ছি না এখন আপাতত। আমরা জানতে চাচ্ছি যে এই সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপগুলো নিয়ে যে সমস্ত বিতর্কের সৃষ্টি হয়েছে বা জনমনের সন্দেহ দেখা দিয়েছে এই সরকার সম্পর্কে, তাদের কার্যকলাপ সম্পর্কে, এটা নিয়ে তারা কাজ করবে। কিন্তু একটা জিনিস আপনিও লক্ষ্য করেছেন হয়তো, এরা যখনই কোনো একটা বিপদের মধ্যে পড়ে তখনই এই নানান রকমের ইস্যু তারা সামনে আনে,
এবং একটা পজিটিভ লাইট দেওয়ার চেষ্টা করে, যেমন বিমান লাভ করেছে। এটাও একটা মানে আজকে আরেকজন লিখেছে এটা যে এটার মধ্যে একটা বিশাল শুভঙ্করের ফাঁকি আছে, চাতুর্য আছে। আর এই কি বলে সোনা উদ্ধারের যে লকার থেকে সোনা উদ্ধারের যে কাহিনীটা, এটা এখন কল্প কাহিনীর মতো মনে হচ্ছে, এটা কারোর কাছে তেমন বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে, আওয়ামী লীগ মুসলিম লীগের পরিণতি বরণ করবে, শেখ হাসিনা শেষ, শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না। আওয়ামী লীগ আর শেখ হাসিনা নিয়ে এসব বিশ্লেষণের চোটে এখন টেকাই মুশকিল। আরে বাবারা, বিগত 15 মাসে কি বোঝা যায়নি যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হওয়ার মতো দল নয়? নিষিদ্ধ করা থেকে শুরু করে লাখ লাখ আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করে আর সর্বশেষ আওয়ামী লীগ নেতা শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েও কি আওয়ামী লীগকে কোনোভাবে দমানো গেছে? আচ্ছা, ধরলাম এদের কথাই ঠিক, আওয়ামী লীগকে সরকার নিশ্চিহ্ন করে দিচ্ছে। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিয়ে যাদেরকে রাজনীতিতে এনেছে, সেই বিএনপি, জামায়াত, এনসিপি, এদের মধ্যে কেউ কি একবারও প্রমাণ করতে পেরেছে যে তারা আসলে জনগণের রাজনীতি করছে বিগত 15 মাস নিজেদের উন্নতি করা ছাড়া? নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, প্রশাসনকে অবশ্যই তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, আমাদের কথায় মামলা হারাবে। দখলবাজি ছাড়া, ব্যবসা বাণিজ্য করা ছাড়া, টেন্ডারবাজি করা ছাড়া, কেউ কি দ্রব্যমূল্য নিয়ে, কলকারখানা বন্ধ হওয়া নিয়ে, চাকুরি না থাকা নিয়ে, জীবনের ব্যয় বাড়া নিয়ে, বন্দর বিদেশিদের হাতে দিয়ে দেওয়া নিয়ে একটা বাক্য উচ্চারণ করেছে? ভাবুন তো, এখন যদি আওয়ামী লীগ মাঠে থাকতো পরিস্থিতিটা কি হতো? ইউনূসের পক্ষে একদিনও শান্তিতে দেশ শাসন করা সম্ভব হতো? এখানেই আওয়ামী লীগ আর বাকি রাজনৈতিক দলগুলোর মধ্যে পার্থক্য, আর এ কারণেই কোনোদিন আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করা সম্ভব নয়। কথা পরিষ্কার? যদি পরিষ্কার না হয়ে থাকে আরো পরিষ্কার করে বোঝাই, চলুন। বিশ্লেষণটা এভাবে শুরু করি। আওয়ামী লীগকে যেভাবে আঘাত করা হোক, যত ভয়ঙ্কর উত্থান পতনের ভেতর দিয়ে যাক দলটি, তার সমর্থক গোষ্ঠী বদলায় না। দাদা, বাবা, এখন সন্তান, অর্থাৎ যে দলটি তিনটি প্রজন্মের রাজনৈতিক স্মৃতি গঠন করেছে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, স্বাধীনতা এনেছে, যাদের হাতে বাংলাদেশ রাষ্ট্র গঠনের শুরুটা হয়েছে, আর যারা বাঙালি জাতীয়তাবাদের আবেগ অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনাকে নিজের ভেতরে ধরে রেখেছে, তাদেরকে রাতারাতি রাজনৈতিক ভূত করে ফেলা সম্ভব? রাজনৈতিক মানচিত্র থেকে সরিয়ে ফেলা সম্ভব? সেটা সম্ভব নয়। আর কেন সেটা সম্ভব নয় তার উত্তরে বলতে চাই যে সেটা শুধু আবেগের কারণে না, দলটির সমর্থক গোষ্ঠীর সংখ্যাকেও আপনার ধর্তব্যে নিতে হবে। আপনি পত্রিকার পাতা খুলুন কিংবা ইউটিউব বা ফেসবুক খুলুন, আওয়ামী লীগ বিদ্বেষী কিংবা নিরপেক্ষ সেজে আওয়ামী লীগকে জ্ঞান দিতে আসা বহু জনকে দেখবেন সমানে লিখে যাচ্ছে বা বলে যাচ্ছে যে আওয়ামী লীগ নাকি শেষ, বিলুপ্ত, আর কোনোদিন নাকি ফিরতে পারবে না। মজার ব্যাপার হলো, কথাটা যত জোরে বলা হয় ততটা দুর্বল শোনায় তাদের বক্তব্য আর যুক্তি, কারণ বাস্তবতা অন্যরকম, বাস্তবতা ভিন্ন। দেশ জুড়ে ভয়, দমন পীড়ন, মামলা, নিষেধাজ্ঞা, এরকম নজিরবিহীন পরিস্থিতির পরও দলটির লক্ষ লক্ষ সমর্থক কোথাও বিলীন হয়নি, কেউ রূপ বদল করে অন্য দলে যায়নি, কেউ মতাদর্শ বদলায়নি, বরং আঘাত যত বাড়ছে, যত গভীর হচ্ছে, তাদের আবেগ আর প্রত্যয় ততই যেন বাড়ছে। এটা এমন একটি রাজনৈতিক আচরণ যাকে স্রেফ প্রশাসনিক নির্দেশে নিষিদ্ধের আদেশ দিয়ে নিশ্চিহ্ন করা যায় না। আওয়ামী লীগ যে এখনো কম বেশি 40% মানুষের সমর্থন ধরে রেখেছে, বেশিরভাগ বিশ্লেষক নীরবে এটা মানবেন, প্রকাশ্যে স্বীকার করতে তাদের লজ্জা লাগবে নিশ্চিত। কারণ সাম্প্রতিক সময়ে নগ্ন দমন পীড়নের মধ্যেও গ্রামে গঞ্জে, শহরের অলিতে গলিতে দেখা যাচ্ছে তারা জড়ো হচ্ছে, ছোট ছোট মিছিল প্রতিরোধ করে যাচ্ছে এই অনাচার অবিচারের। এগুলো তো শূন্যে জন্মায় না, এগুলো আসে সেই ভিত্তি থেকে যার শিকড় বহু দশকের অভিজ্ঞতা, পরিবার ভিত্তিক রাজনৈতিক পরিচয় আর ইতিহাস স্মৃতির ভেতরে ঢুকে আছে বলেই। এখানে একটা ভুল ধারণা ভেঙে দেওয়া দরকার। রাজনৈতিক দল টিকে থাকে শুধু সংগঠনের জোরে না, ভোটের সংখ্যায়ও না, দলটি টিকে থাকে আসলে সমাজের গভীর মানসিক গঠনের উপর বা গঠনের কারণে। আওয়ামী লীগ সেই জায়গা দখল করে রেখেছে তিনটি প্রজন্ম ধরে। দাদা তার যৌবনে আওয়ামী লীগের হয়ে পাকিস্তানকে হটিয়ে স্বাধীনতা এনেছে, বাবা স্বাধীন বাংলাদেশে গত 54 বছর ধরে আওয়ামী লীগের পক্ষে থেকে মুক্তিযুদ্ধের দায় মিটিয়েছে, আর এখন ছেলে আওয়ামী লীগের হয়ে রাস্তায় নেমেছে। যে পরিবার 1971 জীবন দিয়েছে, যে পরিবার 1990 গণ আন্দোলনের রাস্তায় নেমেছে, যে পরিবার 2001 নির্যাতন দেখেছে, সেই পরিবার সহজে তার রাজনৈতিক পরিচয় বদলাবে না, এটা তো স্বাভাবিক। এটা যে এক ধরনের স্মৃতি পরম্পরা, যেটা এখনো দেশের সবচেয়ে বড় রাজনৈতিক পুঁজি এই আওয়ামী লীগের, আপনার সেটা মনে হয় না? তাই যদি কেউ বলে যে আওয়ামী লীগ বিলুপ্ত, এই কথাটা টিকবে না একটিমাত্র সহজ কারণেই। বিলুপ্ত হওয়ার জন্য দলকে জনশূন্য হতে হয়, সমর্থক শূন্য হতে হয়। ভয়াবহ দমন পীড়নেও নয় মানুষ দল ছেড়ে গেছে, বরং 2024 পর যত অত্যাচার নেমে এসেছে ততই তাদের সমর্থকদের মানসিক সংহতি বেড়েছে। তারা হয়তো আজ একত্রিত হয়ে রাস্তায় হাঁটে না, তার মানে এই নয় যে তারা সমর্থন সরিয়ে নিয়েছে। ভয় মানুষের আচরণ থামাতে পারে কিন্তু বিশ্বাস বদলাতে পারে না। এটাই আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি, বড় ভিত্তি, বড় ন্যায্যতা। এবার আসল প্রশ্নটা আসি। ধরুন আওয়ামী লীগ এখন তার স্বাভাবিক রাজনৈতিক ছন্দে ফিরে এসেছে এবং যদি আজ এই মুহূর্তে একটি সুষ্ঠু নির্বাচন হয়, কে জিতবে বলে আপনার মনে হয়? উত্তরটা আপনাদেরকে একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে। বাংলাদেশের নির্বাচন ইতিহাস বলছে যখনই নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে দুটি জিনিস ঘটেছে। এক, ভোটের হার বেড়েছে, আর দুই, আওয়ামী লীগ তার ভিত্তিগত সমর্থনকে ভোটে রূপ দিতে পেরেছে, মানে ক্যাশ করতে পেরেছে ভোটের মাধ্যমে। 1991 বলছে সে কথা,
কত ভোট পেয়েছিল, কত ভোটের ব্যবধানে জিতেছিল বলুন তো বিএনপি? 1996 সালে তো আওয়ামী লীগ জিতেইছে। 2008 সাল যখনই ভোটের মাঠ খুলেছে আওয়ামী লীগের ভোট কখনো 30% নিচে যায়নি, আবার কখনো 45-50% পর্যন্ত উঠে গেছে। অর্থাৎ 40% স্থায়ী ভিত্তি এই দলটির আছে, এবং এই ভিত্তি কেবল নগর নয়, গ্রামেও